কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য ন্যারেশনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ কমা এবং ইনভার্টেড কমার উপরে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এখন সবার আগে আমরা জেনে নেই কমা কি কাজে ব্যবহার করা হয় আর ইনভার্টেড কমা কি কাজে ব্যবহার করা হয়। অবশ্যই তো দুইটা কাজ থাকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যেমন এখানে দেখতে পাচ্ছ একটা ডাইরেক্ট স্পিচের কয়টা অংশ থাকে তোমরা সবাই জানো, দুইটা অংশ থাকে এবং তা অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটাকে কমা দ্বারা আলাদা করা থাকে। ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা কমা দ্বারা আলাদা করা থাকে, আর ইনভার্টেড কমা দ্বারা রিপোর্টেড স্পিচটাকে আবদ্ধ করে রাখা হয়। আর যখন তুমি একটা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করবা তখন তোমাকে কি করতে হবে? এই কমা ইনভার্টেড কমা উঠিয়ে এখানে কি ব্যবহার করতে হবে? একটা কনজাংশন ব্যবহার করতে হবে। এখানে একটা কনজাংশন ব্যবহার করে এই দুইটা অংশকে পরস্পরের সাথে যুক্ত করতে হবে। ঠিক আছে, কি দ্বারা যুক্ত করতে হয়? একটা কনজাংশন দ্বারা যুক্ত করতে হয়। তাহলে আমি কি সব সময় একই কনজাংশন ব্যবহার করব? না প্রিয় শিক্ষার্থী, সব সময় একই কনজাংশন ব্যবহার করা যাবে না। এই কনজাংশনটা তুমি ব্যবহার করবে রিপোর্টেড স্পিচের উপর নির্ভর করে। তুমি এইখানে কনজাংশনটা ব্যবহার করবা। এখন রিপোর্টেড স্পিচের উপরে নির্ভর করে কিভাবে এখানে কনজাংশন ব্যবহার করবা এটা জানার জন্য তোমাকে 5টা সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। 5টা সেন্টেন্স বলতে আমরা জানি সেন্টেন্স কত প্রকার। আমরা জানি অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সেরই কিন্তু একটা আলাদা আলাদা অর্থ আছে, তাই না প্রিয় শিক্ষার্থী? আমরা সবাই জানি, কারণ অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। সেই 5 প্রকার সেন্টেন্সের কোন প্রকার এই ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ আছে সেটা যখন তুমি জানতে পারবা তখনই শুধুমাত্র তুমি শুদ্ধভাবে এখানে কনজাংশনটা ব্যবহার করতে পারবা। তো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে। অ্যাসার্টিভ সেন্টেন্সে স্বাভাবিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করে, ঠিক আছে। আর অপটেটিভ সেন্টেন্স কি করে? মনের আশা বা আকাঙ্ক্ষাকে প্রকাশ করে, ঠিক আছে। আর এক্সক্লামেটরি সেন্টেন্স কি করে? কোনো আকস্মিক আবেগ প্রকাশ করে, সেটা যে কোনো আবেগ হতে পারে, প্রকাশ করে। এই 3 প্রকার সেন্টেন্সের ক্ষেত্রে তুমি একটাই কনজাংশন ব্যবহার করবা। রিপোর্টেড স্পিচটা যদি, কি বলছে প্রিয় শিক্ষার্থী, রিপোর্টেড স্পিচে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অথবা এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে তাহলে তুমি শুধুমাত্র এই দ্যাট নামক কনজাংশনটাই এখানে ব্যবহার করতে পারবা। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে প্রিয় শিক্ষার্থী, তো আমরা জানলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠিয়ে এখানে দ্যাট ব্যবহার করতে হয়। ঠিক একইভাবে এই দ্বিতীয় যে সেন্টেন্সটা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অপটেটিভ সেন্টেন্স। যেমন ধরো মে ইউ পাস দ্য এক্সামিনেশন। এই অংশটা দ্বারা প্রার্থনা করা হচ্ছে বা কারোর জন্য আশীর্বাদ করা হচ্ছে। যখন প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ পাবে তখন সেটা হবে অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এখন সেই অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবে? কমা ইনভার্টেড কমা উঠিয়ে এখানে দ্যাট ব্যবহার করবে। তার মানে কি প্রিয় শিক্ষার্থী, আর কোনো কাজ নেই? অবশ্যই কাজ আছে, কিন্তু আজকের ক্লাসটা মূলত কিসের উপরে? কমা এবং ইনভার্টেড কমার উপরে। আমি যদি বিস্তারিতভাবে সব আলোচনা করি অনেক বড় ক্লাস হয়ে যাবে। তো আজকে যতটুকু দরকার আমরা ততটুকুই শিখি, কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে কোন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। তার মে ইউ পাস দ্য এক্সামিনেশন মানে এখানে কারোর জন্য প্রার্থনা করছে। অবশ্যই আমাদের রিপোর্টিং ভার্বটাও পরিবর্তন করতে হবে। তারপরে এখানে বসবে দ্যাট। এরপরে বাদবাকি অংশ তো তুমি পরিবর্তন করবাই। কোনো সেন্টেন্সকে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করবো অবশ্যই সবগুলো সেন্টেন্স কিন্তু প্রিয় শিক্ষার্থী অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এরপরে হুররা আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম। এখানে হুররে, এখানে আনন্দ প্রকাশ করছে, আবেগ প্রকাশ করছে। তো এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও কি হবে? প্রিয় শিক্ষার্থী বলছে যে কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট ব্যবহার করবে। আশা করছি বুঝতে পারছো। এখানে অবশ্যই এই সেইড যে রিপোর্টিং ভার্ব এটাও কিন্তু পরিবর্তিত হয়ে এক্সক্লেইমড উইথ এ জয়, এক্সক্লেইমড উইথ এ জয় হয়ে যাবে। এবং এই অংশে যেই টেন্সের পরিবর্তন যা যা করা লাগে, পার্সনের পরিবর্তন সব কিছুই কিন্তু করতে হবে।
প্রিয় শিক্ষার্থী আবার বলছি, আজকের ক্লাসটা শুধু কমা ইনভার্টেড কমার উপরে, টেন্সের উপরে পরিবর্তনটা নিয়ে আমি আবার পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো গেল এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা দ্যাট ব্যবহার করব। চলো এখন ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যেমনটা এখানে দেখতে পাচ্ছ, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কমা ইনভার্টেড কমা উঠিয়ে কি ব্যবহার করব? দ্যাট ব্যবহার করব। আবার কখনো টু ব্যবহার করব, আবার কখনো নট টু ব্যবহার করব। হ্যাঁ, দ্যাট কখন ব্যবহার করব? যখন প্রস্তাব বোঝাবে। যখন প্রস্তাব না বোঝাবে তখন আমরা টু ব্যবহার করব। আর নট টু সেন্টেন্সটা যখন নেগেটিভ হবে, ডু নট থাকলে আমরা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে নট টু ব্যবহার করব। এটা খুব একটা কঠিন ব্যাপার না। কিন্তু আমরা তো আগে জানবো যে ইম্পারেটিভ সেন্টেন্স কি, আমাদের তো আগে জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কি। প্রিয় শিক্ষার্থী, যে সকল সেন্টেন্সের দ্বারা আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, ঠিক আছে, এগুলো প্রকাশ করবে, তখন ওই সেন্টেন্সটাই হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আর এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ বোঝায়, তখন তুমি কমা ইনভার্টেড কমা উঠিয়ে ওখানে তুমি কি ব্যবহার করবে? টু ব্যবহার করবে। কি বলছি? ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বারা যদি আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ বোঝায়, তাহলে তুমি ওই ক্ষেত্রে তুমি কমা ইনভার্টেড কমা উঠিয়ে কি ব্যবহার করবে? টু ব্যবহার করবে। যেমনটা দেখো এখানে 6 নম্বর সেন্টেন্সটা, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস গো আউট অফ দ্য ক্লাস। তার মানে এখানে আদেশ করেছে। ঠিক আছে, আদেশ করেছে বা নির্দেশ দিয়েছে বা কমান্ড করেছে বা অর্ডার করেছে। ঠিক আছে, এরকম যখন বোঝাবে তখন তুমি এখানে কমা ইনভার্টেড কমা উঠিয়ে তুমি কি ব্যবহার করবে? তুমি এখানে টু ব্যবহার করবে। টু এর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আর যথারীতি ওই ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু আছে তার উপর ভিত্তি করে তোমাকে অবশ্যই এখানকার রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে। আশা করছি ধীরে ধীরে করা শিখে যাবে। এরপরে টু গেল, কখন আমরা টু ব্যবহার করব সেটা আমরা জানলাম। এরপরে দেখো নট টু কখন ব্যবহার করব। নট টু কখন ব্যবহার করব, এটা খুবই একটা সহজ বিষয়। যদি রিপোর্টেড স্পিচে ডু নট থাকে, তাহলে তুমি কমা ইনভার্টেড কমা উঠিয়ে সেখানে নট টু ব্যবহার করে দিবে। কি বলছি? যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ডু নট থাকে, তাহলে তুমি কমা ইনভার্টেড কমা উঠিয়ে এখানে নট টু ব্যবহার করে দিবে। আর তারপরে অবশ্যই রিপোর্টেড স্পিচের উপর ভিত্তি করে তোমাকে অবশ্যই এখানকার রিপোর্টিং ভাবটাও পরিবর্তন করা লাগবে। ওখানে যদি পার্সন পরিবর্তন করা লাগে, অবশ্যই পার্সন পরিবর্তন করা লাগবে। কিন্তু টেন্সের কোনো পরিবর্তন ইম্পারেটিভ সেন্টেন্সে হবে না, শুধুমাত্র পার্সন পরিবর্তন করবে, কমা ইনভার্টেড কমা উঠিয়ে যে কনজাংশনটা ব্যবহার করার দরকার হয় সেটা এখানে ব্যবহার করবে। আর অবশ্যই রিপোর্টেড স্পিচের উপর নির্ভর করে অবশ্যই তোমাকে রিপোর্টিং ভাবটা পরিবর্তন করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এরপরে দ্যাট কখন বসবে? দ্যাট তখনই বসবে যদি এই রিপোর্টেড স্পিচের দ্বারা কোনো প্রস্তাব বা সাজেশন প্রকাশ পায়। কি বলছি? দ্যাট কখন বসবে? আমরা তো এর আগে দেখে আসছি দ্যাট কোথায় বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সে, অপারেটিভ সেন্টেন্সে, এক্সক্লামেটরি সেন্টেন্সে দ্যাট বসে। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সেও দ্যাট বসতে পারে যদি রিপোর্টেড স্পিচটার দ্বারা কোনো প্রস্তাব বা সাজেশন প্রকাশ পায়। ঠিক আছে, আশা করছি আমার কথাটা বুঝতে পারছো। আমি কি বলছি? রিপোর্টেড স্পিচের দ্বারা যদি কোনো প্রস্তাব প্রকাশ পায় বা সাজেশন প্রকাশ পায়, তাহলে তুমি সেই ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠিয়ে ওখানে দ্যাট ব্যবহার করবে। অবশ্যই যথারীতি তোমাকে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে। আর এই অংশগুলোকে তো অবশ্যই তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। ঠিক আছে, কারণ কি প্রিয় শিক্ষার্থী, ডাইরেক্ট স্পিচকে যখন ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করবা, সবগুলো সেন্টেন্স কিন্তু প্রিয় শিক্ষার্থী অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে বা অ্যাসার্টিভ সেন্টেন্সে এই রূপান্তর করতে হবে। আশা করছি বুঝতে পারছো। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন রইল বাকি ইন্টারগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইন্টারগেটিভ সেন্টেন্সটা শুরু করার আগে আমরা জেনে নেই ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দুই রকমের
কনজাংশন বা কানেক্টর ব্যবহার করব। দুই রকমের কনজাংশন বা কানেক্টর ব্যবহার করবে। একটা হচ্ছে ইফ বা ওয়েদার। দুই রকম কেন বলছি, এই দুইটার যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। আর আমরা সাধারণত ইফই ব্যবহার করি, ব্যবহার করি। আর তারপরে আমরা কখনো কখনো WH ওয়ার্ড ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী, ইন্টারগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল হিসাবে আমি এখানে দুইটা সেন্টেন্স উপস্থাপন করেছি। এই দুইটা সেন্টেন্স যদি আমরা খুব ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো কখন আমরা ইফ ব্যবহার করব, কখন আমরা WH ওয়ার্ড ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, প্রথম সেন্টেন্সটা দেখো, প্রথম বলতে 7 নম্বর সেন্টেন্সটা দেখো। এখানে যে রিপোর্টেড স্পিচ আছে, যে অংশটা ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ আছে, এই অংশটাই মূলত হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। এই অংশটাই ইন্টারগেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝবো? যে লাস্টে অবশ্যই একটা ইন্টারগেটিভ সাইন বা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। আর তখন দেখতে হবে যে ওই যে ইন্টারগেটিভ সেন্টেন্সটা বা রিপোর্টেড স্পিচটা কি দিয়ে শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছ আর, এখানে ইন্টারগেটিভ সেন্টেন্সটা কি দ্বারা শুরু হয়েছে? আর দ্বারা শুরু হয়েছে। আর কি? আর হচ্ছে একটা অবশ্যই অক্সিলারি ভার্ব। আর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। আর ছাড়া তো আরও অক্সিলারি ভার্ব আছে না? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, আছে না? আছে। অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে, এরপরও আছে ডু, ডিড, ডাস, এরপরে আছে কি ডু, ডিড, ডাস। তার মানে কি, যদি কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স বা রিপোর্টেড স্পিচ WH ওয়ার্ড দ্বারা শুরু হয় এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী কমা, ইনভার্টেড কমা উঠিয়ে এখানে কানেক্টর হিসেবে বা কনজাংশন হিসেবে তুমি কি ব্যবহার করবে? তুমি ইফ ব্যবহার করবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে WH ওয়ার্ড কখন ব্যবহার করব, তাই না? WH ওয়ার্ড তোমাকে ব্যবহার করতে হবে না, WH ওয়ার্ডটা সেন্টেন্সের মধ্যে থাকবেই। সেটা কিভাবে? যদি কোনো সেন্টেন্সে WH ওয়ার্ড বলতে হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার, হোয়াই ইত্যাদি WH ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে তোমাকে আর কোনো WH ওয়ার্ড ওখানে ব্যবহার করতে হবে না, শুধু কমা এবং ইনভার্টেড কমাটা উঠিয়ে দিবে। অবশ্যই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে এবং রিপোর্টিং ভার্বটাও পরিবর্তন করতে হবে। আর রিপোর্টেড স্পিচের পার্সনগুলো, রিপোর্টেড স্পিচের পার্সন বলতে এখানে ইউ আছে, এখানে মাই আছে, এখানে ইউ আছে, আছে না? এগুলো হচ্ছে রিপোর্টেড স্পিচের পার্সন। আর রিপোর্টেড স্পিচের পার্সনগুলো যথারীতি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়ে যাবে। আশা করছি তোমরা আমার কথা বুঝতে পারছো, কখন দ্যাট ব্যবহার করবে, কখন টু ব্যবহার করবে, কখন নট টু ব্যবহার করবে, কখন ইফ ব্যবহার করবে, কখন WH ওয়ার্ড ব্যবহার করবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আজকের ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যে কখন তোমরা কোন কনজাংশনটা ব্যবহার করবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে কখন কোন কনজাংশনটা ব্যবহার করতে হবে। আশা করছি ক্লাসটা খুব ভালোভাবে দেখবে এবং তোমরা বাসায় অনেক প্র্যাকটিস করবে। দেখবে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ধীরে ধীরে সব দূর হয়ে যাবে এবং অবশ্যই পরীক্ষায় খুব সুন্দরভাবে ন্যারেশনটা উপস্থাপন করতে পারবে এবং খুব ভালো মার্ক পাবে। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকো।